ওকে, তো আজকে আমরা আমাদের জিরো লাস্ট ক্লাস স্টার্ট করব। জিরো লাস্ট ক্লাস। তো এরপরে তো আমাদের মার্কেট প্লেসের ক্লাস স্টার্ট হবে নাকি? তো আপনাদের প্রজেক্ট আমি দিয়ে দিছি, যথারীতি আপনাদের গ্রুপে দেওয়া আছে জিরো প্রজেক্ট নিয়ে। এই যে জিরো প্রজেক্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে প্রজেক্টটা জাস্ট ড্রাইভটাকে ওপেন করলেই আপনারা আপনাদের যে প্রজেক্টে যে ডাটা যেভাবে আগে কুইক বুকসে দেওয়া হয়েছিল সম্পূর্ণ কিছু, এই যে জিরো কোশ্চেন ডিটেলস, এখানে ক্লিক করলেই আপনারা পুরো ডকুমেন্ট ফাইলটাকে দেখলে বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্টলি প্রজেক্টে কি কি করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে এক্সামের কোশ্চেন কি কি করতে হবে, ডিটেলস গুলো এইখান থেকে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। হ্যাঁ, আর যা যা ডকুমেন্ট লাগবে সব এখানে আপনারা পাবেন, এই যে এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা ডেডলাইনও দেওয়া আছে, এই যে ডেডলাইনও দেওয়া আছে 8 জানুয়ারি 2026, রাইট? ওকে, তো আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করবো। আজকে যে টপিকগুলো দেখবো, প্রথমত দেখবো হচ্ছে এক্সপেন্স ক্লেইম, তারপরে দেখবো হচ্ছে রিকনসিলেশনের যে ইস্যুটা। আমরা কিন্তু জেরোতে এখনো রিকনসিলেশন দেখি নাই, রিকনসিলেশন দেখবো। তারপরে হচ্ছে পেরোল নিয়ে একটু আলোচনা করব। তারপরে হচ্ছে মানে আর কি লোন অ্যামোর্টাইজেশন নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে বাজেট কিভাবে তৈরি করতে হয়, সে বাজেটগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে কিভাবে হাফডগের সাথে কানেক্ট করতে হয় জেরো। আমরা ডেক্সটের সাথে কুইকবুকস এর কানেকশন করে আসছিলাম। তারপরে হচ্ছে জার্নাল এন্ট্রিস এর ব্যবহারটাও আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো সবার আগে আসেন এক্সপেন্স ক্লেম। এক্সপেন্স ক্লেম জিনিসটা কি? এটা হইতেছে ওয়ান কাইন্ড অফ রিইম্বার্সমেন্ট। আপনার এমপ্লয় যদি আপনার হয়ে কোনো এক্সপেন্স করে থাকে বাহিরে, সেক্ষেত্রে সেই জিনিসটা আপনি জেরোতে কিভাবে দেখাবেন, সে প্রসেসটা হচ্ছে এক্সপেন্স ক্লেম। তো এটার জন্য জেরো ড্যাশবোর্ডে চলে আসবো আমরা। জেরোতে আসার পরে পারচেজ অপশন থেকে এখান থেকে দেখবেন হচ্ছে এক্সপেন্সেস। আগে অপশনটা অনেক সুন্দরভাবে ছিল, এখন একটু চেঞ্জেস হয়ে আসছে। এই যে দেখেন, স্টপ চেজিং রিসিপ্ট অ্যান্ড স্টার্ট রিক্লেমিং ইয়োর টাইম। দেখছেন? মানে এই যে দেখেন ডান পাশে একটা ছবির মতো ভিজিবল হচ্ছে, তাই না? মানে আর কি ছবি দেখতেছে, দেখে তারপরে সেই জিনিসগুলোকে বিল পেমেন্টের জন্য যাচ্ছে। এখানে বলছে ডিটেলস দা পেপার ওয়ার্ক অ্যান্ড ম্যানেজ এক্সপেন্সেস ফ্রম এনিওয়্যার। মানে যে কোনো জায়গা থেকে আপনি এই কাজটা করতে পারবেন, আর পেপার ওয়ার্কের প্রয়োজন নাই। স্টে অন টপ অফ ইউর স্পেন্ডিং উইথ ক্লিয়ার ক্যাশ ফ্লো ইনসাইট। মানে আপনি কত স্পেন্ড করছেন সেই সম্পর্কিত জিনিসটা আপনি খুব ভালোভাবে জানবেন। স্পেন্ড লেস টাইম অন অ্যাডমিন, মোর টাইম অন ইউর বিজনেস। মানে আপনার এখানে সময় কম দিতে হবে, আপনি আপনার বিজনেসের প্রতি মনোযোগ দিতে পারবেন, রাইট? এই যে দেখেন খুব সুন্দরভাবে স্টেপটা এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি এখানে সিচুয়েশনটা কি। আপনি ধরেন রেস্টুরেন্টে গেছেন, বা আপনার এমপ্লয়ি মানে আর কি কোনো কারণে কি বলবো, হ্যাঁ, সে ওইখান থেকে কি করলো, একটা ছবি তুলে দিল। ওইখানে রেস্টুরেন্টের যে বিলটা আসলো বা যে কোনো একটা বিল আসছে, সেই বিলটাকে সে ছবি তুলে দিল। এটা এখানে থেকে নিয়ে আসলো, এটা কোথায় চলে আসলো, জেরোতে চলে আসছে, তাই না? কোথায় স্পেন্ড হয়েছে সেটা আপনি বলতে পারবেন কোন চার্ট অফ অ্যাকাউন্টে, সেটা মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, গিফট, ডোনেশন, হোয়াট এভার ইট ইজ, চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি? সে কত কিলোমিটার যাতায়াত করছে, মাইলেজ যেটাকে আমরা বলি, হ্যাঁ, মাইলেজ টু মুভ। তো সেই জিনিসটাকে আপনিও এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে, আর এটা ট্র্যাকিং এর জন্য অবশ্যই আপনার ফোনে জেরো অ্যাপটা থাকতে হবে। বুঝতে পারছি কথা? এখন আসেন আমি একটা সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করব। এই সিচুয়েশনটাকে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। জিনিসটা কেমন, যে ধরেন এটা হচ্ছে কি একটা কম্পিউটার রিলেটেড প্রতিষ্ঠান, তাই না? বা কম্পিউটার হোলসেলিং প্রতিষ্ঠান, ইউকের। তো এখন সে চাচ্ছে লন্ডন পার্কে সে একটা সেমিনারের আয়োজন করবে। সে একটা সেমিনারের আয়োজন করবে, যারা ওই আশেপাশে জায়গা থেকে আসবে, ট্রাভেল করবে, তাদেরকে একটা অ্যালাউন্স দেওয়া হবে ট্রাভেল ন্যাশনাল নামে। হ্যাঁ, আর যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট বা অন্য যে কোনো মাধ্যম থেকে আসবে তাদেরকে ট্রাভেল ইন্টারন্যাশনাল নামক একটা অ্যালাউন্স দেওয়া হবে। এছাড়া সে ওইখানে যে জায়গাটা ভাড়া নিছে, তার জন্য কি তার একটা হল রুম ভাড়া করার প্রয়োজন পড়ছে, হল রেন্ট অথবা কনভেন্ট, তাই না? এছাড়া সে যারা ওই অনুষ্ঠানে আসবে তাদেরকে কি করলো, একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করলো, ছোট ধরেন কফি, হয়তোবা বেকারি টাইপের এরকম কিছু স্ন্যাক্স এর আয়োজন করলো। তো সেটা একটা হইতে পারে। তারপরে হচ্ছে কি,
যারা আসছে তাদেরকে যে কোনো একটা ধরেন কম্পিউটার রিলেটেড যে কোনো একটা কিছু ইন্সপায়ারেশনের জন্য তাকে হাতে তুলে দেওয়া হলো একটা গিফট বাবদ। যেরকম আমরা কোন একটা অনুষ্ঠানে গেলে আমাদেরকে গিফট দেওয়া হয় না? ধরেন আপনি আহ কোন একটা ধরেন সিএর কোন একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, আপনাকে একটা কাপ দেওয়া হইতেছে, একটা চাবির রিং দেওয়া হইতেছে, এই টাইপের আর কি একটা গিফট জাতীয় কোনো কিছু দেওয়া হলো। তো এখন এই টোটাল সিনারিওটা আমরা চেষ্টা করব যে টোটাল এখানে ইমপ্লিমেন্টেশন করার জন্য। তো আসেন আমরা চলে যাব সেট আপ এক্সপেন্সে। এইখান থেকে আপনার এক্সপেন্সটাকে সেট আপ করার জন্য 4টা স্টেপ ফলো করতে হবে। রিসিপ্ট স্ক্যানিং, এই যে জাস্ট যে খরচটা হবে সেটার স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এটাকে কন্টিনিউ দিবে। কন্টিনিউ দেওয়ার পরে এখন এক্সপেন্সের কি কি চার্ট অফ অ্যাকাউন্ট সেগুলো তো আপনার থাকতে হবে, তাই না? কি কি চার্ট অফ অ্যাকাউন্ট? আমরা হল রেন্ট হিসাব করলাম, তারপরে হচ্ছে গিফট অ্যান্ড ডোনেশন, মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তাই না? এই তিনটা আমার এক্সপেন্স। আর মাইলেজ এক্সপেন্সটা কি হবে? ট্রাভেল, ট্রাভেল রিলেটেড, মানে ট্রাভেল ন্যাশনাল অথবা ট্রাভেল ইন্টারন্যাশনাল। তো এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আগে আমাকে কি করতে হবে? সেট আপ করে আসতে হবে। তো সেট আপের জন্য আমরা কোথায় যাব? চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। সেখান থেকে আমরা এক্সপেন্স পাশে চলে যাব। আমাদের এক্সপেন্সের জন্য অ্যাভেলেবেল আছে 311 থেকে আমরা দিতে পারি। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এক্সপেন্সে গেলাম, 311। এইখানে দিলাম হচ্ছে কোনটা? প্রথমে দিব হচ্ছে ভেন্যু রেন্ট বা হল রেন্ট, যে কোনোটাই দিতে পারি। নো ভ্যাট দিয়ে সেভ করে দিব। তারপর আবার অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। সেখান থেকে আবার এক্সপেন্সে চলে যাব। 312, এটা দিব হচ্ছে গিফট অ্যান্ড ডোনেশন, গিফট অ্যান্ড ডোনেশন। গিফট অ্যান্ড ডোনেশন, নো ভ্যাট দিয়ে সেভ করে দিব। এরপর আরেকটা দিব হচ্ছে মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। চেক করে নেবেন যদিও আছে কিনা। মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, নো ভ্যাট দিয়ে সেভ করে দিলাম। এরপর আসেন ট্রাভেল। ট্রাভেল রিলেটেড থাকার কথা, এই যে দেখেন ট্রাভেল ন্যাশনাল এবং ট্রাভেল ইন্টারন্যাশনাল। তাহলে মোটামুটি আমার সবকিছু কি সেট আপ করা আছে। আবার চলে যাব পারচেজের আন্ডারে এক্সপেন্স সেন্টারে। এরপরে নিচে চলে যাব সেট আপ এক্সপেন্স। রিসিপ্ট স্ক্যানিং যেহেতু নাই আমার কাছে, আমি আপাতপক্ষে কন্টিনিউ দিব। এরপরে এক্সপেন্স ক্লেম অ্যাকাউন্ট, কোন কোন অ্যাকাউন্টগুলো এক্সপেন্স ক্লেম করব? ভেনু, গিফট অ্যান্ড ডোনেশন, মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই তিনটে অ্যাকাউন্ট। ইউজ 3 অ্যাকাউন্ট এক্সপেন্স ক্লেম, এটাতে ক্লিক করব। এরপরে হচ্ছে মাইলেজ। মাইলেজ কোন দুটাতে করব? ট্রাভেল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। তারপর রোজ ফর ইউর টিম, আমি এই টিমের কি অ্যাডভাইজার, তাই না? আপডেট ফর ওয়ান মেম্বার। দেখেন আপনার এক্সপেন্সটা সেট আপ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমার এখন এক্সপেন্স সেন্টারের প্যানেল। এখন আমরা এই যে এখান থেকে স্ক্যান করেও আপনি জিরো অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? অথবা আপনার যে এমপ্লয় আছে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে। আমরা নিউ এক্সপেন্সের পাশে একটা এক্সপেন্স ক্লেম করে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনার বাকিগুলো করবেন। এই যে দেখেন আপলোড ইমেজ, বাম পাশ থেকে জাস্ট ক্লিক করা মাত্রই ইমেজটা আপলোড হয়ে যাবে। আর ডান পাশে এগুলো ইনফরমেশন দেবেন। পারচেজ অ্যামাউন্ট ধরলাম এটা হচ্ছে $130। হ্যাঁ, এখন স্পেন্ড অ্যাজ কোথায়? আমি এটা করছি লন্ডন পার্কে। আমি এই জিনিসটা করার চেষ্টা করছি। আর এটা করছি হচ্ছে আমি মার্চ 2024, 1 তারিখ। আচ্ছা, অ্যাকাউন্ট এটা কোথায় হবে? ভেনু রেন্ট। তারপরে হচ্ছে এখানে অ্যাসাইন প্রজেক্ট করে দিতে পারি অথবা লেভেল। এখন এই 130 জিবিবির মধ্যে যদি
ট্যাক্স না থাকে তাহলে এই যে এখান থেকে এক্সক্লুডিং ট্যাক্স বা ইনক্লুডিং ট্যাক্স দিতে পারেন। আর যদি ভ্যাটের আপনি এটার উপর ভ্যাট ধার্য করতে চান তখন এখান থেকে ক্লিক করে আপনি ভ্যাটটা নিতে পারেন। আমি ধরে নিলাম 130 এর মধ্যে ভ্যাটও ইনক্লুডেড আছে। তারপর আমি এটাকে কি করব, সাবমিট করে দিই। সাবমিট করে দিলাম, দেখেন ইওর ওন টু রিভিউ তে এটা থাকবে এখন, ঠিক আছে। তারপর টু পে অল এক্সপেন্স, এই যে সাবমিটেড। এখন এটাকে যদি অ্যাপ্রুভাল দিয়ে দিই, দেখেন এখান থেকে ধরেন আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম। এখন এটা কোথায় চলে যাবে, টু পে অপশনে চলে যাবে। এই যে দেখেন এখন এখান থেকে আপনার অপশন আসতেছে টু পে, এই যে দেখছেন রিম্বার্সেবল, লেখাটা খেয়াল করেন কি লেখা আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে এখন পে করে দেব। এই যে দেখেন পে করার জন্য কোথায় চলে আসছে, বিলস টু পে, বিলস এক্সপেন্স ক্লেম সেন্টারে চলে আসছে। এখন কত পে করবেন, এই যে 130। এখন আপনি সম্পূর্ণ নাও করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। আমি ধরে নিলাম পেইড করে দিব। এটা মার্চ 2024-এর 4 তারিখে পে করব। কোথা থেকে পে করব, আরবিএস ব্যাংক থেকে। জাস্ট অ্যাড পেমেন্টে দিয়ে দিই। এই যে দেখেন অ্যাড পেমেন্টে কোথায় গেল এটা, হ্যাঁ পেইড অপশনে চলে গেছে। এই যে পেইড অপশনে গেছে এক্সপেন্স ক্লেম, দেখছেন $130 পেইড। আপনি আবার এক্সপেন্সে চলে আসেন, পারচেজ থেকে আসলে এখন দেখবেন কি জিরো না, হ্যাঁ, কারণ এটা কি হয়ে গেছে, পেইড হয়ে গেছে। এখন আপনি অল এক্সপেন্সে চলে যান, এই যে অল এক্সপেন্সে 130। এখন আপনি এটাকে যদি ক্লিক করেন, এই যে দেখেন, দেখছেন কে অ্যাপ্রুভ দিছে, কে সাবমিট করছে, সম্পূর্ণ জিনিস এখানে দেখা যাচ্ছে। আর এই যে বিলটা যদি দেখতে চান, এখান থেকে ভিউ বিলে ক্লিক করলেই বিলটা আপনার সামনে এসে কি হয়ে যাবে, হাজির হয়ে যাবে। তো এভাবে করে আপনারা তাহলে বাকি দুটো এক্সপেন্স ক্লেম করবেন। আরেকটা কি, গিফট এন্ড ডোনেশনের জন্য একটা, আরেকটা হচ্ছে আপনার মিলস এন্ড এন্টারটেইনমেন্টের জন্য একটা। হ্যাঁ, এবার আমি একটা মাইলেজ ক্লেম করে দেখাই। নিউ এক্সপেন্সের পাশে ড্রপ ডাউন মেনু থেকে মাইলেজ ক্লেম। আমাদের এরকম অনেক সময় ঘটে যে ধরেন অফিস থেকে অ্যালাউন্স দেওয়া হয়েছে 500 টাকা, আমরা কি করি 200 টাকা খরচ করি আর 300 টাকা নিজের পকেটে রেখে দিই। তো আসলে বাইরের সিস্টেমটা এরকম না। আপনার যেটাই ইমেজ থাকুক না কেন, জাস্ট এই যে দেখেন আপলোডে যখন আমি করি, আমার যে কোনো ইমেজ ধরেন আমি এখান থেকে এই ইমেজটা দিলাম, এই দেখছেন চলে আসছে না, মানে এখানে সেই জিনিসটা কি চলে আসবে। আপনার এখানে ফাঁকিবাজি কোনো সুযোগ নাই। তো আপনার যত ভাড়া যাবে, যত মাইলেজ যাবে, তার জন্যই পে করা হবে। এখান থেকে ইমেজ আপলোড করবেন, ধরলাম হচ্ছে 22 মাইল যাওয়া হয়েছে, প্রতি মাইলের জন্য আপনার হচ্ছে 12 জিবিপি করে লাগবে। আচ্ছা, তো এটা আপনি কবে ট্রাভেল করছেন, মার্চ 2024-এ দিলাম 10 তারিখে। অ্যাকাউন্ট এটার জন্য যারা ডোমেস্টিক থেকে আসবে তাদের জন্য ন্যাশনাল, আর যারা ডোমেস্টিকের বাইরে থেকে আসবে ইন্টারন্যাশনালি, তাদের ট্রাভেল ইন্টারন্যাশনাল বার করতে হলাম, ট্রাভেল ন্যাশনাল। এই যে এখান থেকে 22 × 12 তাহলে কত, 264 জিবিপি। আমি এখান থেকে এটাকে কি করব, সাবমিট দিয়ে দিব। সাবমিটে দিয়ে দিলে দেখেন এটা কোথায় দেখা যাচ্ছে, টু রিভিউ প্যানেলে দেখা যাচ্ছে। এই যে দেখেন টু রিভিউ সাবমিটেড। এখন এটাকে অ্যাপ্রুভাল দিবেন। অ্যাপ্রুভাল দিলে এটা চলে যাবে হচ্ছে ক্লেম টু পে অপশনে। এখান থেকে পে এর জন্য ক্লিক করেন। এই যে দেখেন আবার বিল এক্সপেন্স ক্লেম অপশনে আপনাকে নিয়ে চলে আসে। এই যে দেখেন ডেসক্রিপশন কি মাইলেজ দেখাচ্ছে না, হ্যাঁ। এবার আপনি এখান থেকে পে করে দেন তাকে। মার্চ 24 হচ্ছে 12 তারিখ, পেড ফ্রম মেট্রো ব্যাংক থেকে পে করে দিব। অ্যাড পেমেন্টে চলে গেলাম। এটা কোথায় পাবো, এই যে বিলস এর মধ্যে গেলে পাবেন হচ্ছে পেইড অপশনে, পারচেজ ওভারভিউ থেকে বিল, সেখান থেকে পেইড অপশনে গেলেই পাবেন এই যে 264 জিবিপি। তাহলে এইভাবে করে ট্রাভেল ইন্টারন্যাশনালটা করবেন। তাহলে আমি পুরো ঘটনাটা কি বুঝাইতে পারছি, ঘটনা সিচুয়েশনটা অনুযায়ী আপনারা কাজটা করবেন। এরপর আসেন, এখানে দুইটা পার্ট আছে না, একটা পার্ট হলো এমপ্লয়ি সে রিইম্বার্সমেন্টটা করবে, ক্লেম করবে, আর না সেকেন্ড হলো ফাইন্যান্স ওটা অ্যাপ্রুভাল করবে। না, এটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে সাবমিট করবে মাত্র, কি প্রসেসে দেখালাম, সাবমিট করার প্রসেস দেখালাম। আপনি এমপ্লয়, আপনি শুধু সাবমিট করা পর্যন্ত কাজ।
এরপরে যা কাজ সেটা হচ্ছে অ্যাকাউন্ট, হ্যাঁ সেটাই আমি বলছি দুটো পার্ট। সেটা অ্যাকাউন্টেন্ট করবে। ওকে, এরপর আসেন লোন নিয়ে কাজ করবে। হ্যাঁ, লোন নিয়ে কাজ করবে একটু। লোন কি মনে আছে? হ্যাঁ, লোনে কি কি জার্নাল দিছিলেন কুইক বুকসে? হ্যাঁ, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট, জার্নালটা কি ছিল বলেন? জার্নালটা হলো ডেবিট, প্রথমে বাড়িয়ে পরে কমাতে হবে কি বাড়িয়ে কি কমাতে হবে? যে অ্যামাউন্টটা কি অ্যামাউন্টটা? যদি আমি ওইটা একটা Principal ভুলে গেছি। লোনের জন্য হচ্ছে একটা আর ইন্টারেস্টের জন্য হচ্ছে আরেকটা চাপ, দুইটা যাবো। কি জার্নালটা কি আমি একটু শুনতে চাচ্ছি। জার্নালটা হচ্ছে প্রথমে হচ্ছে লোন অ্যাকাউন্ট ডেবিট, লোন পেয়েবল ক্রেডিট, হচ্ছে ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট Interest payable. এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। আর ব্যাংক লোন ডেবিট, ব্যাংক ক্রেডিট, তাই না? এটা না জার্নালটা এটাই তো ছিল। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, মানে ব্যাংক লোনটা একবার বৃদ্ধি করলাম। এরপরে যে আবার কি আপনার কি করতে হবে? ইন্টারেস্টও লোনের সাথে যোগ হলো। হ্যাঁ, যোগ হলে এরপরে ব্যাংক লোন ডেবিট আর কি ব্যাংক ক্রেডিট, Bank ব্যাংক credit. অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন প্রবলেমটা কোথায় বলেন? প্রবলেমটা হচ্ছে আমরা যদি জিরোর জার্নালে যাই আমরা কোনো ব্যাংক খুঁজে পাবো না, তাই না? ব্যাংক খুঁজে পাবো না। এখন এটার জন্য আমাকে ব্যাংকের জন্য কি অপশন জিরো আমাকে ব্যবহার করতে দিছে? রিসিভ মানি অথবা স্পেন্ড মানি। তাহলে এই জার্নালের জন্য আমরা কি ব্যবহার করব? রিসিভ মানি নাকি স্পেন্ড মানি বলেন তো? জার্নাল যেটা পারছে ওইটার ক্ষেত্রে আমরা রিসিভ মানে করব ব্যাংক কোনটা পারছে? না, একবার ওই যে ব্যাংক লোনটাকে বাড়ানো। আমি বলছি ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের কোনো অপশনই নেই। ও না, ব্যাংকের ক্ষেত্রে তো এই দুইটা অপশন না। অ্যাবসেন্ট কি হবে? স্পেন্ড রিসিভ যাবে। স্পেন্ড মানি স্পেন্ড মানে একটা জার্নাল দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। আবার এর পরবর্তীতে স্পেন্ড মানি আমাকে করতে হবে। কেন? কারণ ব্যাংক আমি পাবো না। সেখানে স্পেন্ড মানি কেন করতে হচ্ছে? ব্যাংক লোন ডেবিট, কি ব্যাংক ক্রেডিট, তাই না? ওকে, তাহলে সবার আগে আমাকে কি করে আসতে হবে বলেন? চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংক লোন নিয়ে আসতে হবে না? সেম ভাবে আপনার লোনটা কত? 4.5 লাখ। এটা 36 মাসের মধ্যে শেষ করতে হবে 5.5% করে। এটা কি আপনার লোন অ্যামortization শিডিউল, তাই তো? ওকে, তো প্রথমে 4.5 লাখ দিয়ে ব্যাংক লোন নামে আপনি একটা কি করবেন? একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে বানাইতে হবে, তাই তো? তো ব্যাংক লোনটা হচ্ছে আমার কি লায়াবিলিটি। লায়াবিলিটি পাশে দেখবো কত অ্যাভেলেবেল আছে, 802। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে লায়াবিলিটিতে আমি সার্চ করব নন কারেন্ট লায়াবিলিটি, কারণ এটা কি লং টার্ম না দীর্ঘমেয়াদী, এই জন্য নন কারেন্ট লায়াবিলিটি। $804 ব্যাংক লোন, ট্যাক্স নো ভ্যাট দিয়ে আমরা সেভ করব। এখন এটার ওপেনিং ব্যালেন্স কিভাবে দিব? এটার ওপেনিং ব্যালেন্স রিসিভ মানে এটা কি ব্যাংক যে রিসিভ মানি দিয়ে দিবেন? জানান জার্নাল কি দিবেন? ব্যাংক লোন ডেবিট আর পেয়েবল। লোন পেয়েবল ক্রেডিট। আর কেউ? এনিওয়ান? বলতেছি এটা আমার ব্যাংক লোনের ওপেনিং ব্যালেন্সের কিভাবে আমরা জেরোতে দেখাবো? আচ্ছা, তো এখানে ওই হচ্ছে দুইটা, আমি দুইটাই দেখাবো। প্রথম কথা হচ্ছে আমি চলে যাব হচ্ছে কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্স কই পাবো? সেটিংসে গেলে কনভার্সন ব্যালেন্স আমরা খুঁজে পাবো, তাই তো? একটু নিচে চলে আসি।
আমাদের কনভার্সন ব্যালেন্স, এই যে কনভার্সন ব্যালেন্স, তাই তো? কনভার্সন ব্যালেন্সে চলে যাব। এখন আমার শো অল অ্যাকাউন্টে চলে যাব। কি ছিল? ব্যাংক লোন না? 804, হ্যাঁ, কত? 4.5 লাখ। ওকে, এটা একটা। আর হচ্ছে ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল এই যে 4,50,000। এটাকে ব্যাক স্পেস দিয়ে দেবো। তাহলে ডেবিট আর ক্রেডিট, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে, তো এখানে কাজটা, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে, এই যে এখন যে ক্যাপিটাল ক্রেডিট করলাম, সরি ডেবিট করলাম, এরপরে কি করতে হবে জানেন? রিসিভ মানিতে গিয়ে এই টাকাটা ব্যাংকে আমরা নিয়ে যাব। আলটিমেট আমার আমার দেওয়ার কথা ছিল কি, ব্যাংক লোন ক্রেডিট, ব্যাংক হচ্ছে ডেবিট। যদি কেউ শেয়ার ক্যাপিটাল নিয়ে আসে, আনতে পারে, কোনো সমস্যা নাই। শেয়ার ক্যাপিটাল ডেবিট দিয়ে সে আনবে, পরবর্তীতে গিয়ে রিসিভ মানিতে শেয়ার ক্যাপিটালে যে চার্ট অফ অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে ব্যাংক থেকে সে নিয়ে আসবে, মানে রিসিভ মানি ব্যবহার করতে হবে। মানে সোজা কথা, ওই টাকাটা আপনার ক্যাপিটালে থাকা যাবে না, ওটা আপনার ব্যাংকে থাকতে হবে। বুঝতে পারছি? মানে এই দুইটা ওয়ে আছে। তো আমি একবারে তাহলে এক কাজ করি, একটা ব্যাংক থেকে দিয়ে দিই। দুটো যে কোনো কন্ডিশনের রাইট। 4.5 লাখ। দেখি তো দুটো কি প্রপারলি হয়েছে কিনা। 4.5 লাখ, হ্যাঁ। ওকে, ক্যাপিটালে কি হয়েছে? ক্যাপিটালটা 0 দেখাইতে হবে, দেখছেন? ক্যাপিটালে তো আমি ব্যালেন্স নাই করে ফেলছি না, ওই জন্য 0 হলেও থাকতে হবে। তো আমার এবার আমরা চেক করে আসবো অ্যাকাউন্টিং এর আন্ডারে, চার্ট অফ অ্যাকাউন্টসে লাইবিলিটি পাশে চলে যাব। ব্যাংক লোন 4.5 লাখ, দেখছেন? তাহলে আমার প্রপারলি কি অ্যাড হয়েছে। এবার আসেন, আমরা আমাদের প্রথম জার্নালটা কি দিব? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্টের টাকা দিয়ে, তো তাই না? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। তো ইন্টারেস্ট এক্সপেন্স নামে কি আমার কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা আমরা একটু কষ্ট করে খুঁজে আসবো সার্চ বারে। না, এটা তো আমাকে সাজেস্ট করতেছে, তাদের আছে কিনা এটা একটু চেক করতে হবে। নাই, দেখছেন? তো ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমাকে আগে চার্ট অফ অ্যাকাউন্ট 314 অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এক্সপেন্স 314, ওকে 314 না, এটা রেটে চেঞ্জ করে দিন। এরপর আসেন জার্নালে আমরা চলে যাই। প্রথম জার্নালটা দিয়ে দিব, ম্যানুয়াল জার্নাল, ইন্টারেস্ট ডিউ। ওকে, ইন্টারেস্ট ডিউ অন, কয় তারিখের ইন্টারেস্ট ডিউ হবে? জানুয়ারি ইন্টারেস্ট পেমেন্ট ডেট, সরি ডিসেম্বর, 31 ডিসেম্বর 2023। ওকে, ডেটটা দিব হচ্ছে কি ডিসেম্বর 31। ওকে, এই দেখেন, এই কলামটাকে ঠিক রাখলে এই ডেসক্রিপশন ক্লিক করা মাত্র অটোমেটিক্যালি ডেসক্রিপশন চলে আসবে, হ্যাঁ, ন্যারেশনটা চলে আসবে। তাহলে আমার কি হবে জার্নালটা? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আচ্ছা কত অ্যামাউন্ট? 2062.50। আর এটা কি? ব্যাংক লোন ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, দিয়ে আমি এটাকে পোস্টিং দিয়ে দিলাম। এরপর আসেন, আমি ব্যাংক লোনেরটাকে চেক করব কোথায়? ব্যাংকিং প্যানেলে গেলে, তাই তো? অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব।
সরি, চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, লায়াবিলিটি পাশে যাব, এই যে ব্যাংক লোন 4,52,062.50, মানে বেড়ে গেছে। এবার আমরা স্পেন্ড মানি ব্যবহার করব পরবর্তীটার জন্য, যে ব্যাংক থেকে আমার টাকাটা পরিশোধ করতে হবে। ধরলাম মেট্রো ব্যাংক, অবশ্যই সেই ব্যাংকে টাকা থাকতে হবে। নেক্সটে চলে যাব, কে দিচ্ছে, মালিকই দিয়ে দিচ্ছে বললাম। এবার পেমেন্ট করার পালা, তাই না? জানুয়ারি 2024-এর 1 তারিখ আমরা লিখব ইন্টারেস্ট পেইড। আপনার সবগুলো জার্নাল করে সুন্দর করে জার্নালের রিপোর্ট গুলাকে জেনারেট করে দিবেন। ওকে, অন জানুয়ারি। ওকে, কোয়ান্টিটি হবে 1 আর ইউনিট প্রাইস হবে হচ্ছে এই যে ইনস্টলমেন্টের অ্যামাউন্ট 13,588.16। এখানে ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল, কি এখানে দিব হচ্ছে ব্যাংক লোন। মানে ডেসক্রিপশন তো আমরা লিখলাম ইন্টারেস্ট, কিন্তু এটা তো আপনি পুরোটা লিখতে পারেন, অন জানুয়ারি 24 প্রিন্সিপাল উইদিন টোটাল ইনস্টলমেন্ট লিখে দিই। যত বেশি ডেসক্রিপশন থাকবে তত বেশি ভালো। হ্যাঁ, তো ব্যাংক লোন দিয়ে ইয়ে করে দিলাম, দিয়ে সেভ করে দিই। এরপরে তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট চেক করব, অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট, লায়াবিলিটি, এই যে দেখেন 4,38,474.34। আমাদের লাস্ট ব্যালেন্স কত? 4,38,474.34। তাহলে বুঝাতে পারছি আমরা একটা ইন্টারেস্টকে দিয়ে আমরা জার্নাল দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। এর পরবর্তীতে গিয়ে ব্যাংক লোন ডেবিট করে কি করব? ব্যাংক লোন ডেবিট করে ব্যাংকটায় ক্রেডিট করব, কিন্তু সেটা স্পেন্ড মানির সাহায্যে, তাই না? স্পেন্ড মানি যে ব্যাংকটাকে থেকে টাকা পরিশোধ করব সেটা ক্রেডিট করে বা সেটাকে সিলেক্ট করে সেখান থেকে ভিতরে চার্ট অফ অ্যাকাউন্ট ব্যাংক লোন সিলেক্ট করবো আমরা। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা 2025 সাল পর্যন্ত শেষ করে ফেলবেন। হ্যাঁ, 24-25 এ পর্যন্ত। ওকে, তারপরে আসেন বাজেট কিভাবে তৈরি করতে হয়। বাজেট, তাই না? কুইক বুকসে তো বাজেট দেখে আসছি, জেরোর বাজেটটাও তাহলে আমরা একটু দেখি। জেরোর বাজেট আমরা কই পাবো? জেরো বলতেছে বাজেটটা হইতেছে আমার রিপোর্ট সেকশনে, তো এটাকে ফাইন্ড আউট করতে হবে আমার রিপোর্টিং সেকশনে গিয়ে। অল রিপোর্টে চলে যাব, সেখান থেকে আমি এখানে লিখব, সার্চ করব বাজেট। দেখেন বাজেট কয় ধরনের? 3 ধরনের, একটা হচ্ছে বাজেট সামারি, একটা বাজেট ম্যানেজার, একটা হচ্ছে বাজেট ভেরিয়েন্স, তাই না? এখন কোনটা আমরা ব্যবহার করব বলেন? নতুন ভাবে বাজেট করার জন্য আমাদের কোনটা ব্যবহার করা উচিত? ম্যানেজার বাজেট সামারিতে কি বলছে? ভিউ দ্য বাজেট ইউ হ্যাভ ক্রিয়েটেড বাজেট ম্যানেজার, যেটা আপনি বাজেট ম্যানেজারতে তৈরি করছেন সেটা দেখার জন্য বাজেট সামারিতে যাইতে বলছে। আর বাজেট ভেরিয়েন্সটা কি? কম্পেয়ার ইওর অ্যাকচুয়াল ফিগার উইথ বাজেটেড ফিগার টু ট্র্যাক বিজনেস পারফরমেন্স, মানে আপনার এটা কম্পারিজন করার জন্য বাজেট ভেরিয়েন্স। আর বাজেট ম্যানেজার হইতেছে বলাই আছে ক্রিয়েট বাজেট টু মনিটর বিজনেস পারফরমেন্স এগেইনস্ট ইওর গোল। তো আমরা বাজেট ম্যানেজারে চলে যাব, যাওয়ার পরে এইখানে সিলেক্ট ওভারঅল বাজেট, স্টার্ট কবে থেকে আপনি স্টার্ট করবেন? ধরলাম জানুয়ারি 2026 থেকে। অ্যাকচুয়াল আমি ধরলাম হচ্ছে প্রিভিয়াস 1 বছরের ডাটা আমার লাগবে। হ্যাঁ, কয় মাসের জন্য করব? ধরলাম আমি 6 মাসের জন্য করব। আপডেট দিব। দেখেন জানুয়ারি 25 থেকে পুরো 1 বছরের জন্য আমার কাছে কি ডাটা চলে আসছে না? যা যা অ্যাকচুয়াল থাকবে, যদি থাকে অবশ্যই ডাটা থাকবে, তো সেই ডাটাগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। বা আমি ধরেন এখান থেকে দিই, জানুয়ারি 25 থেকে দিই। এই যে দেখেন এখন এটা দেখতে পাবেন। হ্যাঁ, তো 1 বছরের ডাটা। এখন ধরেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, বাম পাশটা হচ্ছে অ্যাকচুয়াল আর এই কলামগুলো কি? বাজেটেড বা প্রজেক্টেড। হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন সেলস, আপনি চাচ্ছেন হচ্ছে জানুয়ারি 25-এ আপনার হবে হচ্ছে 1 লাখ সেল হবে।
কত 1 লাখ সেল হবে। এখন এই যে অ্যারো বাটনটা, এই বাটনে যদি আমি প্রেস করি তাহলে কি হবে, সবগুলা 1 লাখ হয়ে যাবে। দেখেন এইখানেই কাজ, বাট কুইক বুকসে এই কাজটা ছিল না। এইখানে কাজটা কি একটু ভালো করে যদি দেখেন, আমি স্ক্রিনটা যদি বড় করি, বলা আছে অ্যাপ্লাই ফিক্সড অ্যামাউন্ট অফ ইচ মান্থ। আপনি কি চাচ্ছেন প্রতি মাসে 1 লাখ করে দেওয়ার জন্য? হ্যাঁ, তাহলে আমি কি করব, ধরেন আমি অ্যাপ্লাই দিলাম, দেখেন প্রতি মাসে 1 লাখ হয়ে গেছে না? এরপরে আসেন, তাহলে আমি আবার সিলেক্ট করি, এরপরে আমাকে বলছে অ্যাডজাস্ট বাই অ্যামাউন্ট ইচ মান্থ। প্রতি মাসে আপনি কিছু অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে পারেন। আপনি ধরতেছেন প্রতি মাসে আপনার 500 বাড়বে অথবা 500 কমবে, বা 1000 বাড়বে 1000 কমবে, যে কোনো অ্যামাউন্ট, তাই না? আমরা ধরলাম অ্যাডজাস্টেড বাই ইচ মান্থ, ধরে নিলাম মাইনাস 500 করে কমবে। তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন কত আসে, 1,99,500, 99,000, 98,500, এভাবে করে কি কমছে না? হুম। এরপর আসেন আরেকটা কন্ডিশন বুঝাই, পার্সেন্টেজ। এখানে তো প্লাসের চিহ্ন দেওয়া লাগে না, মাইনাস হলে মাইনাসের চিহ্ন দিতে হয়। হ্যাঁ, আবার বলেন না স্যার প্লাস তো উঠে না, জোর করে পরে নিয়ে এসে বসাই দেন। হ্যাঁ, বাইরে থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে। অ্যাডজাস্টেড বাই পার্সেন্টেজ ইচ মান্থ, আপনি চাচ্ছেন প্রতি মাসে আপনার 10% করে অ্যাডজাস্ট হবে। এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ধরেন আমি 10% লিখে অ্যাপ্লাই মেরে দিলাম, দেখেন তো 1 লাখ, পরের বছরে পরের মাসে 1,10,000, পরের মাসে 1,21,000, পরের মাসে 1,33,100, এভাবে করে কি বাহ, বাড়তেছে। এটা কিন্তু কুইক বুকসে ছিল না, বাট জেরোতে এই অপশনটা অনেকটা স্মুথ। হ্যাঁ, এরপরে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করে সুন্দর মতো বাজেট তৈরি করবেন। আপনাদের মেধাবী তো আমি দেখতে চাই, তো মেধাবীত্ব দেখাবেন ইনশাল্লাহ। এই যে ইম্পোর্ট চাইলে ইম্পোর্টও করতে পারেন বাজেট, এক্সপোর্ট অপশনে সিএসবি, এক্সেল, গুগল শিট যে কোনোটাতে ডাউনলোড করে, সিএসবি তে ডাউনলোড করে অ্যাসাইনমেন্টে জমা দিবেন। কেমন? আপনি চাইলে এটাকে সেভও করে রাখতে পারেন। আমরা আপাতত রাখবো না, আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে চলে যাব। ওকে, তো আমার বাজেটের কাহিনীও শেষ। এরপর আসেন পেরোল নিয়ে। আপনাদের পেরোল নিয়ে আলোচনা হয়েছিল না কুইক বুকসের সময়? জার্নাল যেভাবে দিছেন ঠিক ওইভাবেই, ওই সেম রিপোর্টই থাকবে। বুঝতে পারছি? ওই রিপোর্টটা ধরে ওইভাবে আপনারা জার্নাল গুলো দিবেন। বুঝতে পারছি কথা? শুধু ব্যাংকের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি ব্যাংকের ক্রেডিট হয়, ব্যাংক অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয় তখন সেটা কি স্পেন্ড মানি, আর ডেবিট হলে কি রিসিভ মানি। এই কাজগুলা খেয়াল রাখবেন। এরপর আসেন আমরা চলে যাব হচ্ছে রিকনসিলেশন। ইন্টারেস্টিং জিনিস রিকনসিলেশন, তাই না? রিকনসিলেশনের জন্য তো কুইক বুকসে আমরা একটা স্লাইড দেখে আসছিলাম, যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকে আর যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড না থাকে। আমরা যখন দেখেন অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, যখন কোনো ব্যাংক সিলেক্ট করি, দেখেন অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্টে যাই, তখন আমার সামনে একটা পপ আপ আসে বা একটা উইন্ডো আসে। সেই উইন্ডোটা দেখলে বুঝতে পারবেন, এই যে এইখানে আসে, তাই না? এইখানে আপনি যে দেশের, ইউনাইটেড কিংডম, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক ওই দেশের আপনার কি ব্যাংক অ্যাকাউন্টের নাম আসে। আপনি এখান থেকেই কানেক্ট করে নিতে হবে। বুঝতে পারছি? কানেক্টের প্রসেস সেম। আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড, কাস্টম ডেট, তারপরে হচ্ছে আপনার বাকি যাবতীয় ইনফরমেশন আপনাকে দিতেই হবে। বাট এখানে প্রসেসটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট করার সময় আপনাকে কানেক্ট করে যেতে হয় না, ছিল বিধায় আমরা ডান পাশে অ্যাড উইদাউট ব্যাংক ফিড থেকে গেছি। ঠিক আছে? তো আমাদের প্রথম যেহেতু আমরা করব একটা ব্যাংক, মেট্রো ব্যাংক স্টেটমেন্ট। দেখেন এটা হচ্ছে মেট্রো ব্যাংকের একটা স্টেটমেন্ট। তো একটা স্টেটমেন্ট থেকে কয়টা জিনিস দেখতে হয় বলেন তো? ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং এবং হ্যাঁ, তো সর্বপ্রথম আগে সফটওয়্যারের প্রথম কাজ কি করতে হয় আমাকে বলেন তো? সফটওয়্যারের প্রথম কাজটা কি করতে হয়? ওকে, হ্যাঁ, প্রথমে আগে চার্ট অফ অ্যাকাউন্ট, তারপরে ওপেনিং ব্যালেন্স আছে কিনা সেটা আমার দেখতে হবে। তারপরে হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট আপলোডের পালা। স্টেটমেন্ট কি করতে হয়, সিএসবি তে কনভার্ট করতে হয়। সিএসবি কনভার্ট করে তারপরে সেটা ব্যাংকিং প্যানেলে আপলোড করতে হয়। ঠিক আছে? তো সিএসবি কিভাবে করতে সেটার একটা টেকনিক দেখাই দিয়েছি, আরো অনেক টুল আছে, অনলাইন থেকে দেখে নেবেন। তো আমরা আগে আপাতত পক্ষে কি করব বলেন, চার্ট অফ অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে আসবো, তাই না? অ্যাসেটে চলে যাব,
অ্যাসেটে যাওয়ার পরে আমরা দেখবো আমাদের ব্যাংকের জন্য কত অ্যাভেলেবেল আছে। 700 অ্যাভেলেবেল আছে না? অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, সেম নামে থাকতে পারে, জাস্ট একটু চেঞ্জ করে নিব। অ্যাড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউতে চলে যাব। প্রথমে ব্যাংকের নাম কি? মেট্রো ব্যাংক না? মেট্রো ব্যাংক, আচ্ছা। মেট্রো ব্যাংক দিয়ে দিলাম হচ্ছে নিউ বা রিকনসাইল, আমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে আদার, যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার আমাকে র্যান্ডমলি দিতে হবে। এটা 700 আমি ধরে আছি, কারেন্সি জিবিপি। তো অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম, অ্যাসেট পাশে চলে যাব। 700 নামে মেট্রো ব্যাংক, রিকনসাইল নামে একটা ব্যাংক অ্যাড হয়ে গেছে। এবার এটার ওপেনিং ব্যালেন্স কি দিয়ে দিব? রিসিভ মানি দিয়ে দিব। মেট্রো ব্যাংক রিকনসাইল, কে নিয়ে আসবে? মালিক। এরপর ডেটটা দেখব, আমার ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 2020। নাম দিব ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি হবে 1, আর ইউনিট প্রাইস হবে হচ্ছে কত? ওপেনিং ব্যালেন্সে ছিল কত? 888.15, তাই না? 888.15। অ্যাকাউন্টে হবে কি? ক্যাপিটাল। নোভেট দিয়ে এটাকে আমরা সেভ করে দেব। ওকে, এবার আরেকবার আমরা একটু চেক করে আসি চার্ট অফ অ্যাকাউন্টসে। অ্যাসেটে মেট্রো ব্যাংক রিকনসাইল, এই যে 888.15। এইবার আমার ব্যাংকিং প্যানেলে যাওয়ার পালা। ব্যাংকিং প্যানেল কই পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে চলে যাব। ঠিক আছে, তো সেখান থেকে আমার মেট্রো ব্যাংক রিকনসাইল ছিল, এই যে মেট্রো ব্যাংক রিকনসাইল, এখানে চলে গেলাম। এটা হচ্ছে আমার ব্যাংকিং প্যানেল। হ্যাঁ, এখানে হচ্ছে রিকনসাইল করার জন্য আমরা যখন স্টেটমেন্ট আপলোড করব, রিকনসাইল করার জন্য আপনার এগুলো এখানে আপলোড থাকবে। এই যে ক্যাশ কোডিং অপশন যেটা আমরা দিয়ে আসি, তাই না? এই দেখেন, অটো রিকনসাইল উইথ জ্যাক্স। জ্যাক্সটা হচ্ছে, দেখেন ভালো করে, এটা কি দেখাচ্ছে? জ্যাক্সটা হচ্ছে অটো রিকনসাইল এআই ফাইন্যান্সিয়াল সুপার জেন্ট। দেখেন, এটা হচ্ছে কি, কুইক বুকসে যেরকম এআই থাকে, জেরোতেও এই এআইটা আছে। হ্যাঁ, দেখেন এই জিনিসটা কি বলছে, নিচে লেখাটা পড়েন। Anything Jax is not sure about is left for you to review. You can see and undo every reconcile. Jack learned from your action and to get smart over time. হ্যাঁ, আপনার কাজটাকে সময় বাঁচাবে। স্টার্ট আমি দিলাম, এই যে অটো রিকনসাইল অপশন, এটাকে অন করতে হবে। নেক্সট অপশনে চলে যাব, ভিউ অল রিকনসাইল, এই যে সি অল রিকনসাইল। এরপরে কি, রিভিউ হোয়াট লেফট, এইখানে আপনাকে দেখাবে। ওকে, আচ্ছা, এটাকে একটু এক্সপেরিমেন্ট করবো আজকে আপনাদের ক্লাসে। তারপর হচ্ছে ক্যাশ কোডিং, এটা নতুন আসছে এই ফিচারটা। ক্যাশ কোডিং, এই ক্যাশ কোডিং পাওয়ার জন্য আমাকে তখন অ্যাডমিন প্যানেল নিতে হয়েছিল ইউজার অ্যাক্সেস থেকে। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আপনার যতগুলো স্টেটমেন্ট ব্যালেন্স থাকবে সবগুলো এখানে দেখাবে। আর অ্যাকাউন্ট ট্রানজেকশন সব এ টু জেড ইম্পোর্ট করা বা ইয়ে করা। এখন সবার আগে এখান থেকে দেখেন, ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপডাউন মেনু থেকে অ্যাকাউন্ট ট্রানজেকশন, ব্যাংক স্টেটমেন্ট, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, সকল অপশনগুলো এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, ইম্পোর্ট স্টেটমেন্ট, রিকনসাইল রিপোর্ট,
আর এখান থেকে আপনি ইম্পোর্ট স্টেটমেন্ট করতেন। সবার আগে কাজ হচ্ছে যে ওপেনিং ব্যালেন্স আছে সেটাকে রিকনসাইল করা। এই যে আনরিকনসাইলড অপশনে ক্লিক করব, এটাকে অপশনে যাব, মার্ক অ্যাজ রিকনসাইলড, মার্ক অ্যাজ রিকনসাইলড দিয়ে কমপ্লিট করে দেব। আবার আমি ব্যাংকে ফেরত আসি, এই যে দেখেন এটা গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। এখন আমি স্টেটমেন্টটাকে আপলোড করব। স্টেটমেন্ট আপলোড করার জন্য এই স্টেটমেন্টটাকে আপনাকে কি করতে হবে, সিএসভি তে কনভার্ট করতে হবে। আমি অলরেডি করে রাখছি, আপনাদেরকে দিবনি একটা, পরে না হয় মন খারাপ করবেন। ওকে, স্টেটমেন্টটা একটু দেখাই। দেখেন ট্রানজেকশন, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। কুইক বুকসে 2টা কলাম ব্যবহার করার সুযোগ আছে, জেরোতে কিন্তু 2 কলাম ব্যবহার করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আপনি করার পরে আপনাকে কি করতে হবে, ব্যালেন্স গুলাকে প্রপারলি, যদি রিভার্স করার প্রয়োজন পড়ে আপনাকে এক্সেলেই রিভার্স করতে হবে। হ্যাঁ, ওকে, আমি একটু ব্যালেন্সটা মিলিয়ে দেখব। 888.15 ওপেনিং ব্যালেন্স ইকুয়াল টু সাম। প্রথমটা নিব, কমা দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, 399.47। আমি যদি আমার স্টেটমেন্টটা চেক করি, এই যে 399.47, তার মানে আমার স্টেটমেন্ট থেকে সিএসবি করাটা ঠিক আছে। ওকে, এবার আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, এবার আসেন আমরা কি করব, জেরোতে এটাকে স্টেটমেন্ট আপলোড করব। ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে চলে যাব, সেখান থেকে ইম্পোর্ট স্টেটমেন্টে চলে যাব। ওকে, এখানে আপনাকে বলতেছে আপলোড করার জন্য, ইম্পোর্ট সেটিংস এবং রিভিউ করার জন্য ডাউনলোড সিএসবি টেমপ্লেট। না, আগে টেমপ্লেটটাকে ডাউনলোড করে নেন। এই যে দেখেন ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, রেফারেন্স এবং চেক নাম্বার, এই ফরম্যাটে আপনাকে বসাইতে হবে। তো আমরা প্রথমে নিয়ে আসি ডেট, ডেটটাকে কপি করব, ডেটটা পেস্ট করে দিলাম। এরপরে অ্যামাউন্ট, অ্যামাউন্টও কপি করে নিয়ে আসবো। এই দুটো কলাম হচ্ছে ম্যান্ডেটরি। আর ডেসক্রিপশন, সবাই মনোযোগ দিয়ে দেখেন, না দেখলে পরবর্তী ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই যে আমার ফাইলটা মোটামুটি রেডি, ঠিক আছে। এরপর আসেন আমরা কি করব, আপলোড করব। সিলেক্ট ফাইল, ডাউনলোডে চলে যাব যেখানে রাখছি, নেক্সট অপশন। এটা হচ্ছে ম্যাপিং করা, কোন কলামের সাথে কোন কলামগুলো আমি দিছি, প্রত্যেকটা হেডিং ঠিক আছে কিনা। জাস্ট নেক্সট অপশনে চলে যাব। 110টা আইটেম, কমপ্লিট ইম্পোর্ট। এই যে এটা হচ্ছে আপনার জেরো রিকনসাইলার অপশন। এইখানে এই লাইনটা একটু ভালো করে খেয়াল করেন। এই জায়গায় একটা কথা তারা বলছে, খুব ইন্টারেস্টিং কথা। জেরোর যে সম্পূর্ণ প্যানেলটা, এই প্যানেলটার মধ্যে দেখেন এখানে বলছে রিভিউ ইওর ব্যাংক স্টেটমেন্ট লাইন। বাম পাশ থেকে আপনি করবেন হচ্ছে রিভিউ লাইনটা, এখানে শেষে দেন ম্যাচ উইথ ইওর ট্রানজেকশন ইন জেরো। ডান পাশে এসে আপনি কি করবেন, ম্যাচ করবেন, মানে বাম পাশে দেখে ডান পাশে আপনি ম্যাচ করবেন। প্রথমত হচ্ছে ক্রিয়েট, আচ্ছা ম্যাচ বুঝায়নি। ম্যাচ হচ্ছে যদি আপনার কোনো সিমিলার ট্রানজেকশন থাকে, সে যদি বুঝতে না পারে তখন আপনাকে তাকে বলে দিতে হয় এটা এই ট্রানজেকশনের জন্য ম্যাচ হয়েছে। তারপর হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে নতুন করে দেওয়া, যেটাকে আমরা কুইক বুকসে শিখি ক্যাটাগরাইজ, তাই না। প্রথমে কি হু, হু মানে কি নেম অফ দ্য কন্ট্রাক্ট,
মানে পেইন নাম, ঠিক আছে? আর হোয়াট মানে হচ্ছে চুজ অ্যাকাউন্ট, মানে চার্ট অফ অ্যাকাউন্ট, কোন চার্ট অফ অ্যাকাউন্টে সেটা যাবে। আর হোয়াই মানে হচ্ছে ডেসক্রিপশন, আপনি এখান থেকে এই যে ডিটেলসে ক্লিক করলে ডেসক্রিপশন বা পুরো জিনিসটা পড়তে পারবেন। আর এটা হচ্ছে আপনার ট্যাক্স রেট, হ্যাঁ। আর যদি কোনো কারণে এটা ট্রান্সফার মানি হয় তাহলে এখানে ট্রান্সফার ক্লিক করবেন। আর ডিসকাস অপশন, আপনাদেরকে বলছিলাম ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, মানে কি নিয়ে, যদি আপনার যে ট্রানজেকশনটা আপনি ক্যাটাগরাইজ করছেন সেটা প্রপারলি হয় কিনা তার জন্য একটা ফাইল তাকে শেয়ার করবেন, তাই না? কিন্তু জেরোর ক্ষেত্রে এই ডিসকাস যে অপশনটা, এটা গুগল ড্রাইভের মতো কাজ করে, ঠিক আছে? সে এখানে সেভ করে রাখবে। ধরেন আপনি একটা কমেন্ট লিখে এখানে সেভ করে রাখলেন, ক্লায়েন্ট এটা ডিসকাস অপশন থেকে পড়তে পারবে যে আপনি কি লিখে রাখছেন, ঠিক আছে? আপনার কনফিউশন গুলো আপনি এখান থেকে লিখে রাখতে পারেন। ওকে, এখন দেখেন ডেসক্রিপশন যদি ফুল হয় তাহলে কত ইন্টারেস্টিং জিনিস হয়, একটু খেয়াল করেন। এই যে দেখেন ক্রেডিট কার্ড পারচেজ না, আমি এর মোর ডিটেলসে যাই, দেখেন ক্রেডিট কার্ড পারচেজ লেখা আছে কি ফেসবুক, দেখছেন? এটা কি স্পেন্ড মানি না? দেখেন ডেসক্রিপশন কত সুন্দরভাবে, জেরো এআই কত স্ট্রং, ফেসবুক লেখা ছিল, এখান থেকে সে কোনটা পেইন নামটা নিয়ে নিছে ফেসবুক, কোনটা রিলেটেড হবে, চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাডভার্টাইজিং হবে, ঠিক আছে? ডেসক্রিপশনে লিখে দিতে পারেন, এই যে এখান থেকে ভ্যাট সিলেক্ট করে নো ভ্যাট দিয়ে দিবেন, দেখছেন? জাস্ট খালি ওকে দিব, মানে কুইক বুকসে আমাকে আগে ক্যাটাগরাইজ করতে হয়, তারপরে গিয়ে রিকনসাইল করতে হয়। আর জেরোর ক্ষেত্রে মাথায় রাখবেন, বি কেয়ারফুল, মানে আপনি পরবর্তীতে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? মানে আপনি এখন ওকে ক্লিক করা মাত্রই আপনার সেটা রিকনসাইলও হয়ে যাবে, একবার অ্যাট দ্য সেম টাইম ক্যাটাগরাইজড হবে, রিকনসাইলও হয়ে যাবে। এই দেখেন ওকে দিব, চলে গেছে। আবার দেখেন বাম পাশে এই ডিটেলসে দেখছেন ফেসবুকে সে অটোমেটিক্যালি পড়ে নিছে নোবেট। আপনি যদি চান ডেসক্রিপশন এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে লিখতে পারেন, ডেসক্রিপশন তো ম্যান্ডেটরি না, তাই না? এই যে দিয়ে জাস্ট ওকে দেন, ক্যাটাগরাইজড হয়ে গেছে। বুঝাইতে পারছি কথা? এডিট করা যাবে, তাই না? পরবর্তীতে এই যে এখান থেকে যাবেন ব্যাংক স্টেটমেন্টে, কিন্তু ডিলিট যদি করতে চান ভাই হবে না, কারণ এটা রিকনসাইল হয়ে যাচ্ছে ভাই, এটা রিকনসাইল হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। ওকে, এই যেটা অ্যাকাউন্ট ট্রানজেকশনে যা যা আপনি রিকনসাইল করছেন এখান থেকে আনরিকনসাইল করে আবার এডিট করে আসতে পারেন, কেমন? ওকে, আমরা রিকনসাইল অপশনে চলে যাই। আচ্ছা, টার্ন, আমি এটাকে একটু এক্সপেরিমেন্ট করি, একটা টার্ন অটো রিকনসাইল অন দেখি, জ্যাক উইল অটো রিকনসাইল এনি নিউ লাইনস কম ফর অ্যাবাউট, মানে সে এটা যদি অন করে দিই তাহলে কি হবে জানেন? এআই সে যেটাতে কনফিডেন্ট সে সবগুলো রিকনসাইল মেরে দিবে, মানে আমার কাছে দেখার কোনো সুযোগ আমি পাবো না, শুধুমাত্র সে যেটাতে ডাউট থাকবে সেটাই সে রেখে দেবে। তো আপাতত পক্ষে আমি এটা ক্লোজ করে রাখি। ওকে, এবার আসেন, আমার খেলা তো হচ্ছে কোথায় ভাই? ব্যাংক রুলে, তাই না? খেলা কোথায়? ব্যাংক রুল, মাথায় রাখবেন খেলা হচ্ছে ব্যাংক রুলে। তো আমরা ব্যাংক রুলটাকে বানাবো, তার আগে আমি ফাইলটাকে একটু চেক আউট করি। ব্যাংক রুল বানানোর জন্য কি বলছিলাম কন্ডিশন? সেম ক্যাটাগরি, সেম ডেসক্রিপশন, তাই না? দেখেন এই যে ব্যাংক ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এই দেখেন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তাই না? আছে না ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট? এটা নিয়ে তো অনেক। ওকে, এটা আমি এমন একটা রুলস বানাবো যাতে এই ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্টে যা আছে সবগুলো যাতে একবারে চলে যায়, তাই না? এটাই তো বুদ্ধিমানের কাজ হবে, নাকি রুল না বানায় বানায় সবগুলো একটা একটা করে ম্যানুয়ালি কাজ করা, কোনটা বলেন তো? হ্যাঁ, এই ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট সবগুলো কি একই ক্যাটাগরি না? এখন আমার উচিত কি হবে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট এক্সপার্ট হিসেবে? একটা একটা ম্যানুয়ালি করা, না, ম্যানুয়ালি করা না, রাইট? রুলস এর মধ্যে যেতে হবে। আমি কি করবো, একটু চ্যাট জিপিটির হেল্প নিব, যে আমার ট্রানজেকশন গুলাকে সে অল্প অল্প করে একটু ক্যাটাগরাইজ করলে আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি। ওকে, আমি এখান থেকে একটু নিব প্রথম থেকে। ধরুন আমি এটা দিলাম,
এই যে অনলাইন সার্ভিসেস বা পেমেন্ট প্রসেসিং ফি, তাই না? আচ্ছা, পেমেন্ট প্রসেসিং ফির জন্য আরেকটা কি চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া যায় বলেন তো? আমি যদি একটু চেক করি, ব্যাংক ফি তো দেওয়া যায় না, তাই না? ক্লিয়ারিং ফি দেওয়া যায় ব্যাংক পেমেন্টের জন্য। এই ট্রানজেকশনটার জন্য, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, মানে এটা আমাকে এআই আমাকে হেল্প করতেছে। এটা হচ্ছে পেমেন্ট প্রসেসিং ফি, ও, মানে পেমেন্টটা প্রসেসিং ফি। প্রসেসিং হ্যাঁ, এটা ব্যাংক চার্জ হিসেবে। না ব্যাংক না তো, এটা তো পেপাল তো আর আপনার ব্যাংক না, তাই না? বা প্রসেসিং ফি নামেও আমি চার্ট অফ অ্যাকাউন্ট করি, করা যায় তাই না? হ্যাঁ, করা যাবে এক্সপেন্সের আন্ডারে। এক্সপেন্সের আন্ডারে আমরা হচ্ছে কি প্রসেসিং হুম, পেপার। আমরা যেরকম ব্যাংকের ট্রানজেকশন সময় করতাম কি, ব্যাংক ফি করতাম না, ব্যাংকের যতগুলো ট্রানজেকশন হতো, এক্সপোর্ট ইম্পোর্টের যত ট্রানজেকশন হতো সবগুলো আমরা ওইখানে নিতাম। এখন এটাই মানে আর কি, ব্যাংক ফি না দিয়ে এটা তো পেপাল তো বা পেপাল ফিও দেওয়া যায়, পেপাল ফি। পেপাল ফি দিলেও হয়, ঠিক আছে? এক্সপেন্সের আন্ডার যেটা দিতে পারে আর কি। পেপাল প্রসেসিং। হুম, বা প্রসেসিং ফি দিই, পরবর্তীতে এটা অন্য কাজে লাগাইতে পারবো, প্রসেসিং ফি। এর সঙ্গে দেখে Right. যে টু পেপাল। হ্যাঁ, ওকে, এবার আবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব, গিয়ে এই যে মেট্রো ব্যাংক রিকনসাইল অপশনে চলে আসবো। এইবার আমি চলে যাব রিকনসাইলে। এখন আমাকে করতে হবে ব্যাংক রুল, এটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে অপশনে চলে আসবো ব্যাংক রুল। দেখেন কত সুন্দর করা, অর্গানাইজড। ব্যাংক রুলে চলে আসবো, আসার পরে এখানেও একটা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, আপনার সুবিধার্থে। এখন এটা কি স্পেন্ড মানি রুল, রিসিভ মানি রুল নাকি ট্রান্সফার মানি রুল বলেন তো? এটা কি স্পেন্ড মানি রুল না? সবগুলা ক্যাটাগরি কি নেগেটিভে না? হ্যাঁ, ওকে, তাহলে স্পেন্ড মানি রুলসে চলে যাব, এখান থেকে ক্রিয়েট রুলে যাব। প্রথমে কি এনি কন্ডিশন ম্যাচ, তাই না? এটা আমরা কি দিয়ে মিলাবো দেখছেন? কুইক বুকসে ছিল কি ডেসক্রিপশন, ব্যাংক টেক্সট, অ্যামাউন্ট, আর এইখানে মিলানোর জন্য কতগুলো অপশন দেখছেন? আমরা মিলাবো কি দিয়ে? ডেসক্রিপশন দিয়ে, তাই না? কন্টেন্টস আর ভ্যালু কি, যে লেখাটা দিয়ে আমরা মিলানোর চেষ্টা করব। এনে এখানে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, সেট দ্য কন্টাক্ট টু অ্যান এক্সিস্টিং নিউ কন্টাক্ট। আচ্ছা, আমি এটার নাম দিব হচ্ছে পেপাল। পেপাল নামে একটা কন্টাক্ট সৃষ্টি করতে হবে, হ্যাঁ। কন্টাক্টের নামটা কি হবে? তারপরে এইখানে দেখেন অ্যালোকেট লাইন আইটেম, এইখানের মধ্যে সেকেন্ড পার্টে আমরা যাব, ডেসক্রিপশন, যে লেখাটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? কোনো যাতে ভুল না হয়। এবার আসেন চার্ট অফ অ্যাকাউন্ট, এটা কি প্রসেসিং ফি, তাই না? ট্যাক্সের কি নো ভ্যাট, যদি ক্লায়েন্ট বলে দেয়, যে ভ্যাট বলে দেয় সে অনুযায়ী। এবার দেখেন পার্সেন্টেজ, আমি রুলের কত পার্সেন্ট অ্যাপ্লাই করতে চাই আমি এখান থেকে বলে দিতে পারি। বুঝতে পারছি কথা? তো এরপর আসেন সেট দ্য রেফারেন্স, কি কিসের ভিত্তিতে আপনি করতেছেন? ডেসক্রিপশনের ভিত্তিতে। আর এটা কোন ব্যাংকের জন্য ভাই? মেট্রো ব্যাংক রিকনসাইল। আর রুলের নাম আমি দিলাম হইতেছে রুল 1, দিয়ে সেভ করে দিব। ওকে, আবার চলে যাব ব্যাংক অ্যাকাউন্টসে, ব্যাংক অ্যাকাউন্টসে মেট্রো ব্যাংক রিকনসাইলে চলে যাব, রিকনসাইল অপশনে আসব। এই যে দেখেন, এই যে রুলের মধ্যে পড়ছে না? রুলে পড়ছে, হ্যাঁ। জি। এখন এতগুলা, ওকে, শুধু প্রেস করতে করতে হাত ব্যথা হয়ে যাবে না? And এটার জন্য কি করবো জানেন? এই যে আমার জাদুর কাঠি, ক্যাশ কোডিং অপশন, যেটা ওই যে প্রথম ক্লাসে বলছিলাম ইউজার অ্যাক্সেস, সুন্দর করে যেগুলা রুলসে পড়ে নাই সেগুলো বাদ দিয়ে বাকিগুলাকে সিলেক্ট করব, হ্যাঁ।
একবারে দিব, দেখেন একবারে চলে যাবে। বুঝতে পারছি? যদি ওই অ্যাডমিন অ্যাক্সেস না পাইতেন, এই ক্যাশ কোডিং আপনি পাইতেন না। বুঝতে পারছি কথা? বসে থেকে একটা 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 করে এই দেখেন 96টা একসাথে চলে গেছে। 96 বার আপনাকে ক্লিক করতে হতো। আপনার হাতটাও কি রেস্টে পেলা। এরপরে আসেন ক্রেডিট কার্ড পারচেজ, তাই না? লিঙ্কডইন, এটা হইতেছে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। এটা হচ্ছে নোভেট। আচ্ছা, গুগল অ্যাডস, এটাও অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটাও হচ্ছে নোভেট। আচ্ছা, ক্রেডিট কার্ড মেলচিপ, মেলচিপ কার প্রোডাক্ট বলেন তো ভাই? হ্যাঁ, ইনটুইটের প্রোডাক্ট নাকি? জানেন না আপনার ইনটুইট কর্পোরেশন, এই যে নেমস্কো, এটাও কি আপনার ইনটুইট কর্পোরেশনেরই। নোভেট। তো এগুলাকে সুন্দর করে সিলেক্ট করব। দেখেন মাত্র কয়টা আছে, আর 4টা আছে। অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি ভাই, ব্যাংক ফি, তাই না? হুম, ব্যাংক ফি। আর ট্রানজেকশন চার্জ, এটাও তো ব্যাংক ফি। এই যে আরো 2টা দিয়ে দিলাম, তাহলে রইলো কয়টা দেখছেন? কত স্মুথলি ক্যাশ কোডিং হওয়াতে কি আপনার কাজ কি 90%ই কমে গেছে। এরপর আসেন রিকনসাইল, এই 2টার একটু ট্রানজেকশন গুলো দেখবো। রিকনসাইল অপশনে আসলাম, আসার পরে এই যে দেখেন এইখানে ট্রান্সফার যদি হয় ট্রান্সফার মানি, আর ডিসকাস অপশন, এই যে দেখছেন লেখা যায়, লিখে আপনি ক্লায়েন্টের জন্য সেভ করে রাখতে পারবেন। এটা হইতেছে গুগল ড্রাইভে, দেখেন বলে দিয়েছে কন্ট্রোল+S এনি টাইম টু সেভ। আপনি এটার জন্য কি কাজ করছেন লিখে রাখতে পারেন, ক্লায়েন্ট পরে সেটা দেখে রিভিউ করে দিতে পারে, মানে এক্সট্রা করে ক্লায়েন্টকে আর ফাইল পাঠাইতে হবে না। তো আসেন আমরা ক্রিয়েট দেখি, একটু ডিটেলসে যাই। ইনওয়ার্ড পেমেন্ট সারা আর এইচ, তাই না? এখন সে কি পেমেন্ট করছে, এটা তো রিসিভ আসছে, কিছু তো বুঝতেছি না, তাই না? আপাতত পক্ষে আমি এটাকে কি সেলস অফ প্রোডাক্ট ইনকাম দিয়ে দিই। হ্যাঁ, এই সেলস হিসেবে দিয়ে দিলাম। অবশ্যই ক্লায়েন্টের ইনফরমেশন এই যে এখান থেকে ডিসকাস অপশন লিখে রাখতে পারেন, ট্রিটেড অ্যাজ সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এই দেখেন কন্ট্রোল+S দিব, এটা সেভ হয়ে গেছে, দেখছেন? সেভ হয়ে গেছে না? হ্যাঁ, জাস্ট এখন ওকে দিয়ে দিব, পরে ক্লায়েন্ট ওটা সে সময় মতো দেখে নেবে। ওকে দিয়ে দিলাম, দেখছেন? তাহলে সবার আগে আমার কি করে আসলাম, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা তার ওপেনিং ব্যালেন্স দেখে আসলাম, এরপরে ব্যাংক অ্যাকাউন্টে এসে আগে ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করে নিলাম, তারপরে স্টেটমেন্টটাকে আপলোড করে সুন্দর মতো ব্যাংক রুল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে তারপরে কাজটা কমপ্লিট। দেখেন রিকনসিলিয়েশন হয়েছে একবারে একই সাথে, এটাই মানে আর কি জেরোর মানে আর কি একটা ভালো পার্ট। এই যে 399.47, 399.47। এখন আপনার রিপোর্ট তো বের করতে হবে, তাই না? রিপোর্ট করে বের করবেন ভাই, এখানে আছে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে চলে যান, রিকনসিলিয়েশন রিপোর্ট। জানুয়ারি, আপডেট দিই। এই যে আপনার রিকনসিলিয়েশন রিপোর্ট, অনেক ছোট তাই না ভাই? হ্যাঁ, কুইক বুকস এর মতো এত বড় কি? কি হলো? কিছুটাই দিয়েছে আরে রিপোর্টের কথা বলতেছি, রিপোর্ট অনেক ছোট। সিজন রিপোর্ট কি অনেক ছোট না? আচ্ছা আমি এটাকে এক্সপোর্ট করি পিডিএফ এ, দেখি কত ছোট রিপোর্ট আসে আমার কাছে, কতটুকু ছোট। হ্যাঁ, ছোট পরিমাণটা একটু আমরা দেখব। প্রথম পেজ সামারি, দ্বিতীয় পেজ, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম পেজ।
বুঝতে পারছি? ইটস এ সারপ্রাইজ ফর ইউ। হ্যাঁ? এটা কুইক বুক হয় না দিলা বিষয়টা কুইক বুকস রিকনসিলিয়েশন অনেক কঠিন মানে এক্সেল থেকে ফাইল অনেক ঝামেলা হয় কেন এটা করতে হবে না? এটাও তো করতে হবে। প্রসেস তো ওইটাই। এখানে তো দেখাই নাই। ইউনিক পেস্ট করে যে অপশনটা ওই অপশনটা বা এক্সেল 2021 ভার্সনে কেন আসছে না মানে ওভাবে নিতেছে না কিন্তু দেখাটা নাই অন্য অপশনে চলে যায় আচ্ছা, অন্যভাবে করবা। তোমার যেটাতে তুমি স্মার্টলি কাজ করতে পারো। আমি তো একটা ওয়ে দেখাই দিলাম। মানে এটা রিকনসিলিয়েশন তিন দিন আগে করছি যাই ওকে। কত হয়েছে হ্যাঁ। করছি তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন বুঝছেন? হ্যাঁ? ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ধরেন আমি যদি ক্রেডিট কার্ড বের করি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও যা রিভার্স করার, যা কিছু করার সেটা কোথা থেকে করতে হবে আপনার এক্সেল ফাইলেই বা সিএসভি ফাইলে করে আসতে হবে। কারণ জেরো ক্ষেত্রে টেমপ্লেটে একটাই মাত্র কলাম পাবেন কি ক্রেডিট কার্ড করার জন্য। ঠিক আছে? ক্রেডিট কার্ড দেখাই, দেখেন। এই যে রিভার্সটা কখন করতে হয় রিভার্সটা তুমি মিলায় দেখবা তোমার স্টেটমেন্টের সাথে তোমার যে সিএসভি ফাইলটা আছে, তখন সেক্ষেত্রে রিভার্স করতে হয়। এখন রিভার্সটা তোমার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। এখন তোমার ব্যালেন্সটা, ওপেনিং ব্যালেন্সটা কি প্যাটার্নের আছে। যদি নেগেটিভ প্যাটার্নের হয়, তোমার এগুলো যদি পজিটিভলি থাকে, তখন তো সেটাকে রিভার্স করতে হয়। আবার ধরো তোমার ব্যালেন্স পজিটিভ আছে, তোমার স্টেটমেন্ট নেগেটিভ আছে, তখন সেটাকে রিভার্স করে নিতে হয় না। আলটিমেট তোমার স্টেটমেন্টের সাথে মিলাইতে হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট, এই যে অনেক আগে করে আসছিল। হ্যাঁ, এই স্টেটমেন্ট কি আমেরিকান এক্সপ্রেস ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, তাই না? এই যে 31,83.42 কথা আগের মতোই, 30,345.10। আসেন আমি একটাকে ক্রিয়েট করি। আবারও চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে, চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড উইদাউট বেনিফিট, আমেরিকান এক্সপ্রেস। ওকে, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড আমার সাজেস্ট করছে ক্রেডিট কার্ড, লাস্ট 4 ডিজিট অপশনাল আছে। অ্যাকাউন্ট কোড আর দিব না, থাক, মনে নাই যেহেতু অ্যাকাউন্ট কোড অপশনাল। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, এই নামে অলরেডি আছে, তাই না? তাহলে আমি এটাকে দিলাম হচ্ছে রিকনসাইল। তাহলে তার ওপেনিং ব্যালেন্স দিব কি দিয়ে? স্পেন্ড মানি দিয়ে, তাই না? স্পেন্ড মানি দিয়ে দিব। আমেরিকান এক্সপ্রেস রিকনসাইল, এটা মালিক নিয়ে আসতেছে, ওনার। এরপর ডেটটা দেখব। আমি যদিও এটার সিএসবি করে রাখছি, 20 সালের জানুয়ারি 28 তারিখ পর্যন্ত। এই যে স্টেটমেন্ট, জানুয়ারি 28, 2020। হ্যাঁ, এটার নাম দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এরপরে তার ওপেনিং ব্যালেন্সটা কত আসছিল বলেন তো ভাই? 30,345.10। 30,345.10। আর অ্যাকাউন্টে কি হবে? ক্যাপিটাল, নোবেট দিয়ে। তুমি কি মনে করতেছো এই ফাইলকে সিএসবি করা লাগবে না নাকি? না করে দেখাতে আমি কিন্তু বলে দিছি, স্টেপ সবই সেম। বুঝতে পারছি কথা? এই যে দেখো, ব্যালেন্স কি নেগেটিভ আকারে দেখানো আছে না? তার মানে কি এখন আমাকে এটাকে রিভার্সে যেতেই হবে। এখন দেখেন আমি এটাকে যদি একটু ইয়ে করি,
আমি একটু চেক করব, ব্যালেন্সটাকে চেক করব। দেখেন ব্যালেন্সটাকে চেক করব, কিভাবে চেক করব? যেহেতু নেগেটিভ ব্যালেন্স আছে, কত 30,345.10, 30,345.10 ইকুয়াল টু দিব সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা কমা দিয়ে এই অংশটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবো, 31,083। ঠিক আছে না? ওকে, এরপর আসেন, তাহলে আমার ফাইলটা কি কমপ্লিট আছে, তাই তো? নেন, এবার আমরা আপলোড করব। কোথায় গিয়ে? ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব, ইম্পোর্ট স্টেটমেন্টে যাব। যাওয়ার আগে একটা কাজ ভুলে গেছেন তো, ওপেনিং ব্যালেন্স রিকনসাইল করতে হবে না? এই যে আনরিকনসাইলে ক্লিক করে অপশনে চলে যাব, মার্ক অ্যাজ রিকনসাইলড, মার্ক অ্যাজ রিকনসাইল করে আবার ব্যাংকে ফেরত আসবেন। এবার ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ইম্পোর্ট স্টেটমেন্টে চলে যান। এখান থেকে সিএসভি ফাইলটাকে ডাউনলোড করে নেন। ডেট অ্যামাউন্ট, তাই না? যেভাবে তারা বলছে ডেট অ্যামাউন্ট পে ডেসক্রিপশন, হ্যাঁ, এভাবেই আমার ফাইলটা রেডি করা আছে, ওই জন্য আর প্রয়োজন নাই। তো সিলেক্ট ফাইলে চলে যাব, ওপেন করে নিলাম, নেক্সট অপশনে যাব, সব কিছু ম্যাপিং ঠিক আছে, তারপর নেক্সট অপশনে চলে যাব, কমপ্লিট ইম্পোর্টে চলে যাব। ওকে, এই যে দেখেন সেম ভাবে কি আপনার সবগুলো ট্রানজেকশন আপলোড হয়েছে না, 14টা ট্রানজেকশন। এখন এখানে আপনাকে একটা কি বানাইতে হবে, রুল বানাইতে হবে। আপওয়ার্ক নিয়ে দেখেন, আপওয়ার্ক নিয়ে কি সেম কাহিনী আছে। একবার তাই না, এই কয়টাই তো, এই কয়টাই আপওয়ার্ক নিয়ে। তাহলে আমরা একটা রুল বানাবো। তাহলে সবার আগে আমি একটা কাজ করে আসি, এটুকু আমি আমাদের মেধাবীকে দিয়ে আসি। হ্যাঁ, না মেধাবী, না এটা হচ্ছে মেধাবী শত্রু। কারণ এটার সাথে তো সবাই আছে, যে কিছু প্রশ্ন আসলে দে রিডিউসিং আওয়ার মাইন্ড অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটি। ওকে, অটোপে যেটা ক্রেডিট কার্ড পেমেন্ট অথবা ট্রান্সফার, দেখেন অটোপে যেগুলা, হ্যাঁ ক্রেডিট কার্ড পেমেন্ট, তারা বলতেছে এই যে অটোপে কোথায়, আপওয়ার পজিটিভ, এই যে অটোপে, এগুলো হচ্ছে ট্রান্সফার, তাই না? তো এটা কোন ব্যাংক থেকে যাবে? মেট্রো ব্যাংক থেকে গেল। অটোপে গুলা আমি দিয়ে দেব। ওকে, এই একটাই ছিল অটোপে। আচ্ছা ওকে ফাইন। তারপরে বলছে আপওয়ার্কেরটা হচ্ছে প্রফেশনাল ফি, তাই না? আপওয়ার্কেরটা হচ্ছে প্রফেশনাল ফি। এখন রিকনসিলিয়েশন জন্য চলে যাও, আমি রুল বানাবো, ব্যাংক রুল। আপওয়ার্ক এগুলো হচ্ছে স্পেন্ড মানি, তো স্পেন্ড মানিতে থাকবো ক্রিয়েট রুল, এনি, এখান থেকে দিব ডেসক্রিপশন, আপওয়ার্ক কথাটা লিখে নিয়ে আসবো। বাকি কথা লিখলে কিন্তু আবার মিলবে না, কারণ বাকিগুলো অন্য ইনফরমেশন। এখানে সেটা দিব। এখন কি হবে, প্রফেশনাল ফি, ওই যে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, লিগ্যাল এক্সপেন্স, নো ভ্যাট দিব। রেফারেন্স দিব হচ্ছে ডেসক্রিপশন, এটা অনলি ফর রিকনসাইলের জন্য। তো দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। আবার চলে আসবো ব্যাংক অ্যাকাউন্টে,
রিকনসিলে চলে আসলাম। এই যে রুল অ্যাপ্লাই হয়েছে, রুল অ্যাপ্লাই হয়েছে। মাত্র 8টা আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ক্যাশ কোডিং এর চান চলে যাই একটু। প্রত্যেকটা দেখে দেখে আমি এখন ইয়ে করে দেবো। মঞ্জুটিলা সফটওয়্যার সাবস্ক্রিপশন, এটা হচ্ছে ইন্স্যুরেন্স। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনেট চার্জ, ডিভিশন সাবস্ক্রিপশন। আচ্ছা, কেবল, এটাও সাবস্ক্রিপশন। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা না বলে এ করবেন না, কেমন? এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। ওকে, 4টা আমার রিকনসিল হয়ে গেছে, আর বাকি অল্প কয়েকটা আছে। এটা অটোপে, এখান থেকে পে করে দিলাম 22.95। কমিউনিকেশন এক্সপেন্স, আচ্ছা, এখান থেকে পেইন নাম নিয়ে নিলাম। এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স দিয়ে নোভেট দিয়ে ওকে দিয়ে দিলাম। $174, তারা কি আমাকে সাজেস্ট করতেছে? কারণ সফটওয়্যার সাবস্ক্রিপশন। ওকে দিয়ে দিলাম 118। কাস্টমার বা সেলস ইনকাম, তাই না? ফোনেক্স, সেলস, নোভেট দিয়ে ওকে দিলাম। দেখেন 31,83.42 আমার কি রিকনসিলেশন ডান। এবার আমরা রিকনসিলেশন রিপোর্ট দেখতে পাবো। কেউ ভুল করলে কোনো কারণে ডিলিট করতে যাবেন না। ডিলিট করে আবার যদি ইম্পোর্ট দেন, দেখবেন যে ওটা রিপিটেড ট্রানজেকশন হয়ে বসে থাকবে। কারণ কুইক বুকস এর সময় আমি কি বলছিলাম, মানে আর কি রিকনসাইল করার আগে কি করতে হবে, আপনার যা যা করার আগে করে নিতে হবে রিকনসাইলের আগে, তাই না? এর আগে যদি হয় তাহলে কিন্তু আপনার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে। এক্সপোর্টে চলে যাব, পিডিএফ ডাউনলোড করে নেব, কারণ এরপরে করলে সেটা আর কোনো ইম্প্যাক্ট করবে না। এই যে এখান থেকে আপনারা সামারি দেখতে পাবেন। সেম ভাবে যে যে কাজ করতেছে সম্পূর্ণ জিনিস আপনারা কি এখান থেকে আপলোড পাবেন। আর পেপালের স্টেটমেন্ট, আপনাদের পেপালের একটা স্টেটমেন্ট দিছিলাম না, পেপাল, ওই পেপালের সিমিলার ভাবেই এই যেভাবে দেখালাম এই প্যাটার্নেই ওই স্টেটমেন্টটাকেই আপলোড করে কাজ করবেন। ঠিক আছে? ওকে, এবার আসেন আমাদের আজকের বা আমাদের সফটওয়্যারের লাস্ট টপিক, হাউ টু কানেক্ট জেরো উইথ হাফডগ, তাই না?
হাবডগের সাথে কিভাবে কানেক্ট করা হয় সেটা আমরা একটু দেখবো। আপনার বাকি স্টেটমেন্ট গুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা মেট্রো ব্যাংক জানুয়ারি করলাম, ফেব্রুয়ারি আছে, আবার মনজো ব্যাংকেরটা আছে, এই যে দেখেন মনজো ব্যাংক। হ্যাঁ, অবশ্যই কেয়ারফুলি স্টেটমেন্ট গুলোকে আগে অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? এক্সাইটেড এর বশবর্তী হয়ে কাজ, পরীক্ষা কোশ্চেন কমন পড়ছে এটা যাতে না হয়। তারপরে হচ্ছে আরবিএস ব্যাংকে, যে আরবিএস ব্যাংকের স্টেটমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রেডিট কার্ড স্টোন, এই যে ক্রেডিট কার্ডের আরেকটা স্টেটমেন্ট, ব্লু বিজনেস প্লাস দেখালাম, এই প্রত্যেকটা ইনফরমেশন গুলো এখানে আছে। এবার আসেন হাবডগটাকে নিয়ে একটু জাস্ট আপনাদের সাথে আলোচনা করব। হাবডগ, ওকে, কুইক বুকস এর সাথে আমরা ডেক্সের কানেকশন করা শিখে আসছিলাম, বা ওটা ডেক্সের কানেকশনটা সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে সিমিলার। তো আজকে আমরা দেখব সেম কাজই করে, মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যখন আপনার এক্সেস হয়ে যায় সেক্ষেত্রেও হাবডগের সাথে আপনি কি করতে পারেন, জেরোটাকে কানেক্ট করে কাজ করতে পারেন, বা কুইক বুকসকে কানেক্ট করেও কাজ করতে পারেন। কেমন? তো দেখেন এই যে হাবডগ, হাবডগ প্রথমে গুগল লিখে সার্চ করলে হাবডগের আসলে প্যারেন্ট কোম্পানি জেরোই, মানে এটার কোম্পানি মালিক কে? জেরোই। এখন এটাও হইতেছে আপনার ফাইন্যান্সিয়াল ডাটা গুলাকে আপনার কাজ করার জন্য স্মুথলি হেল্প করে। হাবডগে আপাততপক্ষে ফ্রি অ্যাকাউন্ট করা যায়, অল্প কয়েকদিনে 10-12 দিনের মতো অ্যাকাউন্ট। তো এটাতে ইমেল দিয়ে ভেরিফাই করবেন, এই যে ক্লায়েন্ট সে কি করবে, সে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, নর্মালি সাবস্ক্রিপশন দিয়ে কিনবে, ক্লায়েন্টের ইনফরমেশন, তার ইমেলে ভেরিফিকেশন, তারপরে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে কিনা সম্পূর্ণ জিনিস, তারপর তার ইমেলে একটা মেল যাবে, সেটাকে ভেরিফাই করে নিবে, ভেরিফাই করে দেন লগ ইন করতে যাবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এটা হচ্ছে হাবডগের একটা ইন্টারফেস। দেখেন জেরো, কুইকবুকস, bill.com, তারপরে হইতেছে ব্যাকআপ শেয়ার ফাইল, সবগুলাই সেম ভাবেই কানেক্ট করা যায়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সে প্র্যাকটিস করার জন্য একটা ডাটা দিয়ে থাকে। এরপর আসেন এই যে সেটিংস অপশন থেকে ইউজার্স অপশনে আসবেন, সেখান থেকে আপনি যে একজন অ্যাকাউন্টেন্ট, আপনাকে সে ইনভাইট পাঠাবে এটার মাধ্যমে, আপনার হাবডগে অ্যাকাউন্ট থাকা লাগবে না। আপনার একটা ইমেল আইডি থাকলেই সেই ইমেলেই সে কি করবে, আপনাকে এক্সেস পাঠাইতে পারবে। এটা হচ্ছে ইউজার্স। এরপর হচ্ছে অর্গানাইজেশন, তার অর্গানাইজেশনের যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে বিলিং ইনফরমেশন, সে কি সাবস্ক্রিপশন দিয়ে কিনছে কিনা এই জিনিসটা এখানে পাবেন। এরপর হচ্ছে প্রোফাইল অ্যান্ড সিকিউরিটি, প্রোফাইল এবং সিকিউরিটি গুলা সে এখান থেকে দিয়ে নিবে। এরপর আসেন ইন্টিগ্রেশন, আপনি কোনটার সাথে কানেক্ট করতে চান, জেরো, কুইকবুকস, bill.com না বক্স নাকি গুগল ড্রাইভ, কোনটার সাথে? জেরোর সাথে, এটা অবশ্যই কানেক্ট করবেন। কানেক্ট করলে বাম পাশে কোম্পানিটা ওপেন রাখলে সরাসরি সে কানেক্ট করে নিবে। হ্যাঁ, কানেক্ট করার পরে এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করলেই এইখানে আপলোড ডকুমেন্টের জন্য একটা অপশন দেয়, জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইল। বুঝতে পারছি কথা? এটাকে ব্রাউজ করলেই দেখবেন আপনার ছবি সম্পূর্ণ কি আপলোড হয়ে যাবে। এরপর আসেন আমরা এখান থেকে যে ফ্রি একটা তার ডেমো আছে, ডেমোটা আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, এই যে দেখেন একটা সে কি করছে, ডেমো একটা বিল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে, আর ডান পাশে মাঝখানেরটা দিয়ে মিলাবেন, ডান পাশেরটা দেখে আপনাকে ফর্মগুলো ফিল আপ করবে অ্যাজ ইট ইজ। এটা ডকুমেন্টটা কি, সাপ্লায়ারের নেম, বা ইনভয়েস হলে ইনভয়েসের ডিউ ডেট, ডেট, টোটাল অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, এই সম্পূর্ণ কিছু এইটাকে দেখে মিলাইতে হবে আপনার। তবে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, যা যা ইনফরমেশন বা যে জিনিসটাকে আপনি আপলোড করতে যাচ্ছেন এই রিলেটেড ট্যাক্স বলেন বা প্রোডাক্ট বলেন, সাপ্লায়ার বা কাস্টমার যেটাই বলেন, সবগুলো অবশ্যই আপনার কি জেরোতে থাকতে হবে। হ্যাঁ, সবগুলোকে দেখে নেবেন। দেখার পরে লাইন আইটেম, আপনার এখানে তো একটা লাইন আইটেম আছে, এখন যদি আপনার দুইটা লাইন হয় তাহলে এখান থেকে আপনি সিঙ্গেল লাইনকে ক্লিক করে মাল্টিপল লাইনে দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন আসবে পাবলিশ করার জন্য, এই যে এখান থেকে পাবলিশ করার জন্য একটা অপশন পাবেন। এই পাবলিশ ক্লিক করা মাত্রই সেটা যেহেতু বিল আপলোড করছি, আমার এটা কোথায় চলে আসবে, বিল সেকশনে। বুঝতে পারছি কথা? এটার কাজটাই হচ্ছে এটা, যে আপনার অনেক যখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট থাকে সেগুলাকে তো এক্সেল বা সিএসভি করে আনা মুশকিল, তো সেক্ষেত্রে ছবি তুলে যাতে ক্লায়েন্ট আপনাকে ইজিতে এইখানে সে ট্রান্সফার করে দিতে পারে, সেই জন্যই আসলে এই ব্যবস্থাটা নেওয়া। তারপরে যখন জেরোতে আসবেন, জেরোতে আসলে ক্লিক করা মাত্রই দেখবেন এই যে এই বিলটা এখানে দেওয়া আছে এবং এই জিনিসটা আপনার এখানে শো করতেছে। বুঝতে পারছি? কুইক বুকস এর ক্ষেত্রেও সেম ভাবেই কাজ হবে। এখন আপনার কাজটা ভাই তাহলে কোথা থেকে শুরু? এই যে আপনার কাজটা শুরু হচ্ছে এইখান থেকে, আপনি দেখবেন আর ডান পাশে মিলাবেন। বুঝতে পারছি কথা? সে শুধু ছবি তুলবে, সে কি করবে, আপলোড ডকুমেন্টে যায় সমানে ছবি তুলবে, পিডিএফ দিবে, জিপিজি, পিএনজি সব ছবি দিবে। দেখে ডান পাশে ইনপুট দিতে এই যে দেখেন ছবি দেখবেন, ডান পাশে ইনপুট,
সম্পূর্ণ জিনিস দেখবেন, ডান পাশে ইনপুট। আপনার কাজ হচ্ছে জাস্ট লাইক অ্যাজ মনিটরিং, হ্যাঁ, দিয়ে জাস্ট পাবলিশ করা মাত্রই সেটা জিরোতে চলে আসবে। বুঝতে পারছি কথা? মানে আনার আগেই তাকে অর্গানাইজড করে আপনি নিয়ে আসতেছেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাজ। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কি সফটওয়্যার রিলেটেড সকল ক্লাস আজকে সমাপ্ত ঘোষণা করলাম।